মানিকগঞ্জ 2 আসনে টানা দুবারের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম গাজীপুর থেকে আটক করেছে পুলিশ। রোববার রাত 11টার দিকে শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সরকারের পতনের পর 27 জন মন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী এবং 3 উপদেষ্টা গ্রেপ্তার হয়েছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। কেউ দেশ ছেড়েছেন, তো কেউ আবার দেশের মধ্যেই গা ঢাকা দিয়ে আছেন। তাদেরই একজন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তারও কোনো হদিস মিলছিল না, কিন্তু হঠাৎ যেন অমাবস্যার চাঁদ হয়েই দেখা দিলেন তিনি। বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। টাকা তো নয়, যেন একটা পাহাড়। 26 কোটি 55 লাখ টাকা সহ গ্রেপ্তার হলেন আলোচিত সাবেক সংসদ সদস্য সঙ্গীত শিল্পী মমতাজ। সাবেক সংসদ সদস্য বাউল শিল্পী মমতাজের গ্রেপ্তারের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। কিভাবে এবং কি অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়? বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। মানিকগঞ্জ জেলার সিংগাইরে 2013 সালে ঘটে যাওয়া 4 হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট 3টি হত্যা মামলা হলো। এর আগে অক্টোবর তার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা করা হয়েছে। সোমবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ও ম্যাজিস্ট্রেট আদালতে নতুন এই মামলা দায়ের করা হয়। সিংগাইর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মঙ্গলবার মামলাটি নিশ্চিত করেছেন। ওসি জাহিদুল ইসলাম বলেন, 2013 সালের 14 ফেব্রুয়ারি 4 হত্যাকাণ্ডের ঘটনার আরেকটি নতুন মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম সহ 82 জনকে আসামি করা হয়েছে। আসামিদের এই মাত্র গ্রেপ্তার আওয়ামী লীগের মমতাজ। তো বন্ধুরা, কোথায় থেকে এবং কিভাবে গ্রেপ্তার হলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত, এবং সেই সাথে থাকতেছে সত্যি কি এই আওয়ামী লীগের মমতাজ গ্রেপ্তার হয়েছে নাকি এটা গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব কিভাবে এবং কোথায় থেকে গ্রেপ্তার হলেন এই মমতাজ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরপরই দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকেই আবার পালাতে না পেরে দেশে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘ 16 বছর দেশের ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকার, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে এমন পতনের পর বিপদে রয়েছেন মানিকগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরাও। চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সর্বশেষ গত 4 আগস্ট নিজ গ্রামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় নিজের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন মমতাজ। একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তিনি, কিন্তু এরপর থেকেই সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না তার। বর্তমানে মমতাজ সিংগাইরের জয়মন্টপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালীর বাসায় অবস্থান করছেন সেটা এখনও নিশ্চিত করা যায়নি। তবে তার ঘনিষ্ঠজনরা বলছেন দেশেই আত্মগোপনে রয়েছেন মমতাজ, তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই। আওয়ামী লীগ সরকার পতনের পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ সরকারের বিভিন্ন অফিস, দলের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এর প্রসঙ্গে কথা বলতে গত 7 আগস্ট মমতাজের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে বেশ কয়েকবার কল করা হলেও রিসিভ করেননি তিনি। সম্প্রতি কয়েকটা বিষয়ের দিকে যদি খেয়াল করি, তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে। ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে, বা এটা একটা কৌশলও হতে পারে, কিন্তু প্রেক্ষাপটটা অন্তত সেই রকমভাবে তৈরি হচ্ছে, এটা খুবই স্পষ্ট। মানে আগে কিছুদিন আগ পর্যন্ত নানানজন নানান কথা বলছে, এমনকি সরকারের ক্যাবিনেটে থাকা ছাত্র উপদেষ্টারা আওয়ামী লীগের ব্যাপারে খুবই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছিলেন। বাইরে থাকা ছাত্ররা, ছাত্র নেতা, সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটি, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য তারা বিএনপিকেও ব্লেম করেছিল। এটা আছে। তো সরকার এবং সরকারের বাইরে থাকা ছাত্ররা শব্দটাও খুবই স্টেরিওটাইপ হয়ে যায়, কারণ এখন একাংশ আছে এখানে। যাই হোক, তাদের দিক থেকে যত কিছুই বলা হোক না কেন, প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটাকে আমি যদি বলি, এতদিন পর্যন্ত তার অফিসিয়াল যে বক্তব্য,
সেটা হচ্ছে 22 নভেম্বর 2024 প্রথম আলো থেকে পড়ছি। টাইম যে ম্যাগাজিন আছে সেখানে তিনি বলছেন, সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি তার আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। তার মানে আওয়ামী লীগ থাকছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। এটা ডক্টর ইউনূসের টাইম ম্যাগাজিনকে বলা বক্তৃতায় খুবই স্পষ্ট ছিল। এবং আমি বহুবার বলেছি যে আন্তর্জাতিক অপরাধ যে আদালতে যে আইন আছে সেই আইনে দলকে বিচার করার যে অপশন ছিল, যেটা আওয়ামী লীগ নিজেই এনেছিল, সেটা এবার চূড়ান্ত সংশোধনীর সময় সরকারের দিক থেকে বাতিল করা হয়েছে। তাতে এটা খুব বোঝা যায় দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আনার পরিকল্পনা খুব সিরিয়াসলি সরকারের ছিল না। এখানে একটা কথা অবশ্য যুক্ত করে দেওয়া দরকার, সেটা হলো এরপরও চাইলে কোনো বিচারক সেরকম চিন্তা করা বা সেরকম প্রসেস শুরু করার ক্ষমতা বিচারকদের হাতে দেয়া হয়েছিল, এটাও ঠিক, এটাও আছে। কিন্তু যেভাবে সরাসরি ছিল যে কেউ চাইলে একটা মামলা করতে পারতো, সেই স্কোপ ছিল না। তাহলে এই ছিল সরকারের অবস্থান। সাম্প্রতিক সময়ে কয়েকজন বক্তব্য আমি একটু দেখি। জনাব আসিফ মাহমুদ, সরকারের দিকটা আগে একটু দেখি। আসিফ মাহমুদ বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার। গতকাল জনাব নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। উনি বলছেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার। এর কয়েকদিন আগে খুবই কিউরিয়াসলি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন আহমেদ একটা মন্তব্য করেছিলেন। এটা একটু প্রেক্ষাপটটা বলে রাখা দরকার। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের আলাপ আসলো শেখ হাসিনার পতন এবং পলায়নের পর, তখন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, এই ধরনের একটা মন্তব্য করেছিল এবং সেটা নিয়ে প্রচুর রিয়াকশন, প্রচুর ক্রিটিসিজম যখন শুরু হয়, তারপর বিএনপি তার এই বলাটা পাল্টে ফেলেছিল এভাবে। তখনও তারা বলেনি যে আওয়ামী লীগকে বিচার করে নিষিদ্ধ করতে হবে, তখন তারা এভাবে বলতো যে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এটা পলিটিক্যাল পার্টিগুলোকে বহু সময় বহুভাবে হিসেব নিকেশ করে কথা বলতে হয়। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব স্পষ্ট বা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেই দলের বিভিন্ন ইস্যুতে পলিসি, আর যে দলটা ক্ষমতায় যাচ্ছে না তার বক্তব্য দুটো একই রকম না। ধরুন আওয়ামী লীগকে আমি এই করে ফেলবো, ভারতকে আমি সেই করে ফেলবো, এই কথাগুলো ক্ষমতার বাইরে থাকা একটা দল বলে তার কিছু ভোট অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু সে জানে যে সে ক্ষমতায় যাবে না, সুতরাং এই ব্যাপারগুলো বাস্তবে সে করলো কি না সেই পরীক্ষাটা হয় না। কিন্তু যেই দল ক্ষমতায় যাওয়ার জন্য ফাইট করে, ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি আছে, আর এই মুহূর্তে তো বিএনপির এটা প্রায় শতভাগ নিশ্চিত, সেই হিসাবে তাকে এমনভাবে কথা বলতে হবে যেটা সে রক্ষা করতে পারে। সুতরাং আওয়ামী লীগ থাকা না থাকার সাথে অনেক জিওপলিটিক্যাল হিসাব নিকাশও আছে। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ একবার একটা ভার্সিটিতে প্রোগ্রামে, জাহাঙ্গীরনগর ইফ আই এম নট রং, ওখানেও তিনি বলেছিলেন যে দূতাবাসগুলোর চাপ আছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার ব্যাপারে। আসিফ বা নাহিদ কেউ একজন বলেছিলেন। তো সুতরাং আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা শুধুমাত্র আমাদের সিদ্ধান্তও না, এটার জন্য চাপ আছে, নানান রকম তৎপরতা আছে। ভারত তো আছেই, আমরা ভারতকে সরিয়ে রাখি। কিন্তু সালাউদ্দিন আহমেদ 5 ফেব্রুয়ারি বললেন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ওনার বক্তব্যটা এরকম, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই দলের নেতাকর্মীরা, সে আওয়াজ ওঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। মজার ব্যাপার, গতকালই আমরা জানি অনেকে আমাদের প্রধান উপদেষ্টা
সাথে দেখা করতে গিয়েছিলেন বিএনপির 3 সদস্যের একটা প্রতিনিধি দল নানান ইস্যুতে, মূলত নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, কিন্তু সেখানে একটা রিটেন স্টেটমেন্ট বিএনপি তার কাছে হস্তান্তর করেছে। কিন্তু সেটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে, বিএনপির মহাসচিবও এখন বলছেন আওয়ামী লীগকে দল হিসাবে বিচারিক প্রক্রিয়া আনার আহ্বান। তিনি খুবই ক্লিয়ারলি এটা বলছেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা নিষিদ্ধ সরাসরি এই চিঠিতে না থাকলেও বিচারের কথা নিয়ে আসা দরকার, এবং বিচারের প্রক্রিয়া আনার মানে হচ্ছে এটা নিষিদ্ধ হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, জনাব সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, তার বক্তব্যকেও দলের বক্তব্য হিসেবে আমরা নেব, কিন্তু তারপরও কেউ কোনো ক্ষেত্রে বলার সুযোগ থাকে যে এই বক্তব্য ওনার ব্যক্তিগত যদি খুব রিয়াকশন হয়। ইট ইজ এ ভেরি কমন স্ট্র্যাটেজি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, তারা এটা করেন। কিন্তু গতকাল যখন অফিসিয়াল স্টেটমেন্টটা দিয়েছে, সেখানে এটা অফিসিয়াল বিএনপির স্টেটমেন্ট, যেটা মহাসচিব স্বয়ং হস্তান্তর করেছেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে। এত কিছু বলে প্রেক্ষাপট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, গতকাল প্রধান উপদেষ্টাও এমন ইঙ্গিত দিয়েছেন বলে আমি মনে করি, যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এই রকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়। আমাদের অভ্যুত্থানে আহত নিহতদের সাহায্য হস্তান্তর করার ক্ষেত্রে জন্য একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন। সেখানে তিনি অনেক কথা বলেছেন, তার মধ্যে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, মানে আওয়ামী লীগের যেসব লোকজন অপরাধ করেনি তাদেরকে সৎপথে আনা, তাদেরকে ভালো মানুষ হিসেবে সামনে নিয়ে আসা, এই ধরনের কথাবার্তা বলেছে। যাদের বিচার হবে বিচার হবেই, এবং একটা কথা খুবই রাইটলি বলেছেন, বিচার খুব তাড়াহুড়ো করলে অবিচার হওয়ার সম্ভাবনা থাকে, বিচার মানেই সুবিচার, সুতরাং তাড়াহুড়ো করার ব্যাপার নেই। এবং তারা অনেক চক্রান্ত করছে, সামনে আরও অস্থিরতা হতে পারে, তাদের এই পতন তারা মেনে নিতে পারেনি, ফলে আরও সংকট হতে পারে, সবাইকে সতর্ক করেছেন। কিন্তু একটা জায়গায় তিনি বলছেন, আমি কোট অ্যান্ড কোট পড়ি, ভিডিওতে এটা আছে, আপনারা ভিডিওটা পাবেন। আওয়ামী লীগের যারা গণ্ডগোল করতে চায় তাদের সম্পর্কে বলছেন, দলে ভিড়িয়ে ফেলবো, নিজেদের কাছে নিয়ে আসব, আর তা না হলে আইনের কাছে সোপর্দ করে দেব। খেয়াল করছি আমরা, দলে ভিড়িয়ে ফেলবো, নিজেদের কাছে নিয়ে আসবো। নিজেরা কারা, দল একটু খুঁটিনাটি ডিবেট করলে অনেক কিছু করা যায়। নিজের বলতে উনি কাকে বোঝাচ্ছেন, কারণ এটা আমি একটুকু অন্তত ছাড় দিয়ে যদি ধরে নেই, সেটা হচ্ছে নিজেদের বলতে আমরা যারা শেখ হাসিনার বিরোধী শক্তি, বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে কোনো না কোনো জায়গায় তাদেরকে নিয়ে আসব, আর বাকিদেরকে পুলিশে সাপোর্ট করে দেব। খেয়াল করি, ওনার টাইম ম্যাগাজিনের কাছে বক্তৃতার সাথে সেখানে একটা সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। উনি এটা বলছেন না যে যারা অপরাধী তাদের বিচার করব, বাকিরা যারা আছে তারা আওয়ামী লীগ চাইলে আওয়ামী লীগ করুক, নির্বাচন করলে নির্বাচনে যাক, বলছেন না এবার। এবং দুজন উপদেষ্টা, জনাব আসিফ যখন বললেন আমাদের ছাত্র উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই ম্যাচুরিটির পরিচয় দেন, সো এটা ব্যক্তিগত কিনা এটা ভাবার এক ধরনের স্কোপ ছিল। কিন্তু জনাব নাহিদ ইসলাম বলার পর দুজন উপদেষ্টা যখন বলেছেন, এবং বিএনপিও তার সাথে রেজোনেট করছে, আমার কাছে সামহাও মনে হয় বিএনপির সাথে ইনফর্মাল আলোচনা হয়েছে সরকারের, অন্যরা তো আসলে চাইছেনই। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য দল, আমি ঠিক মনে করতে পারছি না জামায়াতের স্ট্যান্স কী, যদিও আমির অনেক সময় আওয়ামী লীগের প্রতি খুবই সহানুভূতিশীল বক্তব্য দিয়েছেন, তাদেরকে ফ্যাসিস্ট ডাকাও, মানে নিষিদ্ধ দূরে থাকুক, ফ্যাসিস্ট বারবার বলাটাও পছন্দ করছিলেন না, কিন্তু আমি লেটেস্ট অবস্থাটা জানি না। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে সরকার এবং ছাত্রদের সংগঠন বিএনপি এবং জামায়াত মোটা দাগে যদি রাজি হয়, তাহলে এই কাজটা করে ফেলা যায়। ওভারঅল ফুল কনসেনসাস হওয়া কঠিন হতে পারে, কিন্তু এটা যদি হয় হয়ে যাবে। তো বিএনপিরও এই মন্তব্য, এবং আজকে অফিসিয়ালি, মানে গতকাল অফিসিয়ালি মন্তব্যটা আমাদেরকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। এখন প্রেক্ষাপটটা পাল্টে গেল কেন, সেটা নিয়ে যদি কথা বলি, আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে শেখ হাসিনার
মানে একটা কথ্য কথা অনেক সময় ব্যবহার করেই ফেলি, ইত্রামি। ওনার ইত্রামি আসলে এই দলটাকে নিষিদ্ধ করার প্রেক্ষাপট তৈরি করতে সাহায্য করছে। যে মানুষগুলো লিস্ট বলার চেষ্টা করেছিলেন, আচ্ছা এই দলটা থাকুক, আমরা এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করব এবং পলিটিক্যালি এদেরকে শেষ করব, কিন্তু না, পরিস্থিতিটা তারা সেই জায়গায় রাখেনি। মানে আমি নিজেও পলিটিক্যালি মোকাবেলা করার কথা বলেছিলাম, যদিও আমি বহুবার বলেছি যে বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে আওয়ামী লীগের বিচার করে এটাকে নিষিদ্ধ করে খুব দেয়া যায় খুব ইজিলি। আমি এক্সিকিউটিভ অর্ডারের কথা বলিনি, সন্ত্রাস দমন আইনের কথা বলিনি। আমি বলেছিলাম আইসিটিতে বিচারিক প্রক্রিয়া, তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েও তারা সংগঠন হিসাবেই ভয়ঙ্কর সব মানবতা বিরোধী অপরাধ করেছে, নিষিদ্ধ করা যায়। কিন্তু তারপর আমার মনে হয়েছে যে দায়ীদের শাস্তি দিয়ে তাদেরকে চলতে দিয়ে ডাই ডাউন করতে দেয়া, এটাই রাদার বেটার হতো। কিন্তু সত্যিকার অর্থেই সাম্প্রতিক সময় শেখ হাসিনা যা করছেন, যে ইত্রামি করছেন, এরপর আসলে তাদের দলকে এভাবে ডিল করার একটা প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে। এটা উনিই তৈরি করছেন, আবারও বলছি। অনেকগুলো সুবিধা আছে এটা করতে পারলে, কিছু সমস্যা আছে, ওই যে বললাম এটা জিওপলিটিক্যাল হিসাব আছে। সুবিধা হচ্ছে আওয়ামী লীগকে যে এখন বিভিন্ন কর্মসূচি করতে বাধা দেয়া হচ্ছে, কারণ তাকে কোনো না কোনো একটা লিগ্যাল ফর্মে আইদার দলটা পুরো নিষিদ্ধ অথবা তার কর্মসূচির উপরে স্থগিতাদেশ কিছু একটা হতে হবে। আদারওয়াইজ সে লিফলেট দিচ্ছে, সে মিছিল করছে, কোনো একদিন আওয়ামী লীগ একটা বিরাট সমাবেশ ডেকে বসবে, ঠেকানো আসলে লিগ্যালি তো সম্ভব না। সো নিষিদ্ধ হলে তার সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া যায়, তার নির্বাচনে আসা ঠেকানো যায়, সবই করা যাবে। এটা একটা বড় সুবিধার দিক আছে, কারণ সামনে এই প্রশ্নগুলো উঠবে। আওয়ামী লীগ নানান রকম কর্মসূচি ডাকছে মূলত এই কারণে, সে ডাকবে 2-4-5 জনও নামলে, কেউ যদি পাবলিক, আমাদের সাধারণ মানুষ যদি কেউ তাদেরকে ধরিয়ে পিটিয়ে দেয়, এইরকম হাই প্রবাবিলিটি আছে, তো সেটা নিয়ে সমালোচনা হবে। সরকার গ্রেফতার করলে সেটা নিয়েও সমালোচনা হবে। এটাকে মোটা দাগে ডিল করা যেতে পারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়। আর আমার কাছে যেটা মনে হয় যে তাদের দলের অন্যান্যদের কাছে বার্তা দেওয়া যেতে পারে যে তাদের এই দলটুকুর শেষ অংশটুকুও টিকে থাকেনি শেখ হাসিনার কারণে। ইনফ্যাক্ট নিষিদ্ধ করে দিলেই যে তাদের নাশকতা টাইপের বন্ধ করা যাবে তা না। আওয়ামী লীগ আসলে হিজবুত তাহরির না, খুব অল্প কিছু লোকজনই তাদের আছে তা না। আওয়ামী লীগ অনেক বড় একটা সংগঠন, এখনও সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ পিপল ওদের সমর্থক আছে। কিন্তু আবার আমি এভাবেও দেখতে চাই, এই নিষিদ্ধ করাটা কোনো একটা কৌশলের অংশ হতে পারে, যে বাস্তবে সরকার হয়তো নিষিদ্ধ করবে না, কিন্তু সে একটা নিষিদ্ধ করছি এরকম একটা প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার ইত্রামি কিছুটা যদি কমানো যায়, অন্তত ওই যে কথা বলা, হুমকি ধামকি দেয়া, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা, এগুলো যদি অন্তত বন্ধ করা যায়, সেটার জন্য কখনো কখনো আমরা বড় হুমকি তৈরি করি, সেটাও হয়ে থাকতে পারে। ঘটনা যেটাই হোক না কেন, প্রেক্ষাপট বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। এবং ওই যে আমাদের আইসিটি আইনে যেটা অপশান নেই, তারপরও বিচারকের জুরিসডিকশন আছে, আর এটাকে আবার অ্যামেন্ড করে আবার একটা অর্ডিন্যান্স দিয়ে এগুলো করা কোনো জটিল ব্যাপার না। সুতরাং দেখা যাক সামনে কি হয়। এই দলটা সত্যিকার অর্থেই অনেক প্রবলেম হচ্ছে এবং খুব জরুরি। শুধুমাত্র শেখ হাসিনা না, এই দলটাকে দিয়ে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে ফেলতে যাচ্ছে, আমাদের এই সরকারকে অস্থির করে তুলতে চাইছে এবং ভবিষ্যৎ সরকারগুলোকে সে একই চেষ্টা করবে। সুতরাং একটা দল যেটা পুরোপুরি বিদেশি এজেন্টের মতো, ব্যক্তিও না, দলটাই বিদেশি এজেন্টের মতো কাজ করে, সেই দল আমাদের এখানে অপারেট করতে পারবে কি না 6 মাস পর যা যা হয়েছে সেটা রেখে আমাদের আসলে এই বিবেচনাগুলো করা যেতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার রিয়াল প্রবাবিলিটি এবং ঐক্যমত্য। আসসালামু আলাইকুম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই বৈশ্বিক দুর্নীতির যে সূচক বিষয়ক রিপোর্ট সেটি প্রকাশ করেছে এবং সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান আরও অবনতির দিকে গেছে, অর্থাৎ দুর্নীতির মাত্রাটি বেড়েছে 2024 সালে। কিন্তু টিআইয়ের এই রিপোর্ট নিয়ে আমার মনে বড় একটি প্রশ্ন। তার কারণটি হচ্ছে 2024-এ তো মোটামুটি সমান সমান ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে এই যে বাংলাদেশে অবনতি ঘটল,
সেই দায়টি আসলে কি দুজনের উপরে সমানভাবে বর্তাবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়টিতে অর্থাৎ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো দুর্নীতিই হয়নি, এটি শুধু 7 মাসের হিসাব? একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। টিআই এর সিপিআই 2024 অনুযায়ী বাংলাদেশের যে স্কোর সেটি হচ্ছে 23 এবং এটি গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন, অর্থাৎ 13 বছরের মধ্যে রেকর্ড করেছে দুর্নীতিতে। 2 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান 151-180টি দেশের মধ্যে। এই 151তম অবস্থানে বাংলাদেশের সাথে সহাবস্থান করছে কে? কঙ্গো এবং ইরান। এখন দক্ষিণ এশিয়া অঞ্চলে দুর্নীতিতে সবচেয়ে বেশি মানে উপরের দিকে অবস্থান করছে 17 পয়েন্ট নিয়ে আফগানিস্তান পরেই বাংলাদেশ। এখন টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এটি যিনি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি যে সংবাদ সম্মেলন করে এই রিপোর্টটি প্রকাশ করলেন, তিনি প্রতি বছরই সংবাদ সম্মেলন করে এই রিপোর্ট প্রকাশ করেন। তিনি সংবাদ সম্মেলনে বলছেন, বাংলাদেশের এবছরের নিম্ন স্কোর প্রমাণ করে যে বিগত 13 বছর কর্তৃত্ববাদী সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। শেখ হাসিনা যেসব কথাবার্তা বলতেন সেটি এখানে তুলে আনা হয়েছে। তিনি এই ধরনের দুর্নীতি লালন করেছেন এবং এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা করেছে বলেও ইফতেখারুজ্জামান মন্তব্য করছেন। তিনি বলছেন, এর প্রভাবে যথেচ্ছ লুটপাট, দুর্নীতিবাজদের তোষণ ও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে, বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে। ডক্টর ইফতেখারুজ্জামানের কথাবার্তা আমরা সবসময় খুবই গ্রহণযোগ্যতার সঙ্গে ধরি। নিশ্চয়ই তিনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি গালমন্দ খেয়েছেন আওয়ামী লীগের সময়ও, আবার বিএনপির সময়ও খেয়েছেন। কিন্তু আমি যেহেতু এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম না, আমি উপস্থিত থাকলে তার কাছে একটি প্রশ্ন করতাম যে 2024 যে রিপোর্টটি, এই 2024 পুরোটা সময় জুড়ে তো শেখ হাসিনা ছিলেন না। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে, তারপর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার। তাহলে দুর্নীতির এই সূচকটি কি আমরা পুরো বছরের সূচক ধরব? যদি তাই হয়ে থাকে, এর দায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি এড়াতে পারেন, নাকি তার সময় কোনো ধরনের দুর্নীতি ঘটেনি? এটা কি মানে শুধুমাত্র জুলাই পর্যন্ত হিসাব? 5 আগস্ট শেখ হাসিনা চলে গেলেন, তাহলে কি এটি 7 মাসের দুর্নীতি হিসাব? আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময় যে সীমাহীন দুর্নীতি, যথেচ্ছ লুটপাট, টাকা পাচার, এগুলো অবশ্যই হয়েছে, অবশ্যই, কেউ আমরা অস্বীকার করি না। কিন্তু এই হিসেবটা একটু দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছে। এখানে যে বিষয়গুলো উঠে এসেছে যে আওয়ামী লীগ আমলের সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতি দমন কমিশন, দুদক সহ দুর্নীতি প্রতিরোধে সৃষ্ট সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার অর্থ পাচার, দুর্নীতির বিস্তার ঘটেছে, এও আমরা জানি। শুধু দুর্নীতি দমন কমিশনের নিষ্ক্রিয়তা কেন, আদালতও নিষ্ক্রিয় ছিল, বরং আদালত কোথাও কোথাও উৎসাহিত করেছে দুর্নীতিতে। আমরা জানি যে অলিগার্ক গ্রুপের অন্যতম এস আলম, তারা যে টাকা পাচার করলো, ডেইলি স্টারে যে একটি রিপোর্ট এলো, বম ব্লাস্টিং রিপোর্ট, যে তারা 11 বছরে $1 বিলিয়ন, মানে কোনো ক্ষেত্রের হিসাব নিয়ে, আংশিক হিসাব নিয়ে যেটি প্রকাশ করেছে যে $1 বিলিয়ন পাচার করেছে এস আলম, সেটিও কম কথা নয়। এবং সেটির বিষয়ে যখন হাইকোর্টের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হলো, দুর্নীতি সহ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ আরও বিভিন্ন সংস্থাকে, সেটি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ, ফুল বেঞ্চ, সেটি খারিজ করে দিল,
মানে কোনো প্রকার দুর্নীতি তদন্ত চলবে না, দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছিল, এগুলো সম্বন্ধে আমরা এর আগে বলেছি। যাও, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের সময়ও কি দুর্নীতি থেমে আছে? কেউ চ্যালেঞ্জ সহকারে এই কথা কি বলতে পারবেন? সেই সাহস নিয়ে আমার মনে হয় না। আমরা তো নানান ধরনের তথ্য পাচ্ছি, কোনোটি অভিযোগ আকারে, কোনোটি আমরা চোখে দেখছি। হেলিকপ্টার নিয়ে কোনো উপদেষ্টার যে হেলিকপ্টার প্রীতি বা হেলিকপ্টার বিলাসিতা, আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রকল্পে নানান ধরনের প্রশ্ন উঠছে, নিয়োগ বাণিজ্য চলছে, বদলি বাণিজ্য চলছে। কোনো উপদেষ্টার বাবা নাকি তারা রীতিমতো স্বতন্ত্র অফিস খুলে বসেছেন কমিশন বাণিজ্যের জন্য। তো এইগুলোর কোনোটি অভিযোগ আকারে এসেছে, কোনোটি আমরা প্রমাণ সাপেক্ষে দেখতে পাচ্ছি, দৃশ্যমান। সেই জায়গা থেকে 2024-এর যে দুর্নীতির রিপোর্টটি, আমরা কি তাহলে ধরে নেব যে এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার সরকারের যৌথ দুর্নীতির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট, নাকি কোনো ধরনের সুযোগ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখান থেকে বাদ দেওয়ার? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, অনেকে বলছে যে দুর্নীতি কমে এসেছে, স্বচ্ছভাবে স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছে। এগুলো অনেক কিছুই বায়বীয় কথা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কমতেই পারে, কিন্তু একেবারে যে কমেনি তা তো নয়। অতএব যে 23 স্কোর পেয়েছে বাংলাদেশ, 13 বছরের মধ্যে রেকর্ড, সেই রেকর্ডটি কি যৌথ প্রযোজনায় হলো, নাকি এখানেও আমরা শেখ হাসিনাকে এককভাবে দোষ দেব, আর সেটি দেয়া হলে পক্ষপাতিত্বের মধ্যে বিষয়টি চলে যায় কিনা? ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এই বিষয়টি ব্যাখ্যা দিলে আমাদের জন্য সহজ হতো, বিষয়টি বুঝতে সহজ হতো। আমাদের দুর্ভাগ্য, সেখানে যে সাংবাদিকরা ছিলেন তারা নিশ্চয়ই কোনো ধরনের প্রশ্ন করেননি। এটাই আমাদের সাংবাদিকতার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা স্ট্রেট এবং সরাসরি সাহস নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন জায়গায় বসে করি না। এই দায়বদ্ধতা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা নিয়ে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কথা বলা হয়নি। তো বন্ধুরা, ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য।